অবশেষে সত্যি সত্যি গ্রেপ্তার হলেন হাদিয়ার মূল আসামি ফয়সাল করিম মাসুদ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। গত কয়েক মাস ধরে পুরো দেশ যে খবরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আজ রোববার ৮ মার্চ ২০২৬ সন্ধ্যার ঠিক আগেই সেই কাঙ্ক্ষিত খবরটি নিউজ হিসেবে আমাদের হাতে এসে পৌঁছেছে। কোনো গুজব বা গুঞ্জন নয়, একেবারে শতভাগ নিশ্চিত খবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে নিয়ে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, তার প্রধান মাস্টারমাইন্ড বা মূল হোতাকে অবশেষে আইনের জালে আটকে ফেলা হয়েছে। এতদিন ধরে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কোথায় লুকিয়ে আছে এই ফয়সাল? দেশের ভেতরে নাকি দেশের বাইরে? পুলিশ কি আদৌ তাকে ধরতে পারবে? আজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের মাটি থেকে তাকে পাকড়াও করা হয়েছে। খবরটি ব্রেক করেছে ভারতের স্বনামধন্য গণমাধ্যম এই সময় এবং বার্তা সংস্থা ANI। তাদের প্রতিবেদন এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার বরাতে জানা গেছে যে ফয়সাল করিম মাসুদ একা নন, তার সাথে আলমগীর হোসেন নামের আরও একজন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে ধরা হলো তাদের? লোকেশনটা হলো ভারতের পশ্চিমবঙ্গে প্রদেশের বনগাঁ সীমান্ত এলাকা। যারা বর্ডার বা সীমান্ত এলাকা সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে অপরাধীদের পালানোর জন্য এটি একটি অত্যন্ত ট্রানজিট রুট। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এই অত্যন্ত গোপনীয় এবং সফল অভিযানটি পরিচালনা করেছে। STF এর কাছে আগে থেকেই ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই তারা জাল বিছিয়ে রেখেছিল। ফয়সাল করিম মাসুদ সেখানে নিজের পরিচয় লুকিয়ে রাহুল ছদ্মনামে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল। ক্রিমিনোলজির ভাষায় এটাকে বলা হয় আইডেন্টিটি কনসিলমেন্ট বা পরিচয় গোপন রাখা। কিন্তু কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। যতই ছদ্মবেশ নিক না কেন, আইন প্রয়োগকারী সংস্থার রাডারের বাইরে তারা বেশিকাল টিকতে পারেনি। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এটিকে তাদের অন্যতম বড় একটি সাফল্য হিসেবে দেখছেন। এবার চলুন এই ঘটনার পেছনের সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি নিয়ে আলোচনা করা যাক। যে কোনো বড় অপরাধের পেছনে একটি বিশাল অর্থের যোগান থাকে। ইনভেস্টিগেটিভ জার্নালিজমে একটি কথা খুব প্রচলিত আছে, অর্থাৎ টাকার গতিপথ অনুসরণ করো। এই হামলার পেছনে যারা অর্থায়ন করেছে তা বের করতে মাঠে নামে দেশের আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ এবং CID। তদন্তের স্বার্থে অত্যন্ত দ্রুততার সাথে ফয়সাল করিম মাসুদ, তার আইটি কোম্পানি অ্যাপলসফট IT লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি জব্দ করা বা ফ্রিজ করে রাখা হয়। CIC কর্মকর্তারা পরিষ্কার করে জানিয়ে দেন এই ঘটনা ঘটতে বাইরে থেকে কোনো ফান্ডিং বা অর্থায়ন এসেছিল কিনা তা বের করাই তাদের মূল লক্ষ্য। অর্থনীতি বা ক্রিমিনোলজির ভাষায় এটাকে বলা হয় ফিনান্সিয়াল ফরেনসিক। তদন্ত চলাকালীন যেন অভিযুক্তরা কোনো অর্থ স্থানান্তর বা পাচার করতে না পারে, সেজন্যই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট জব্দের কারণেই ফয়সাল বিদেশে গিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ তার টাকার পাইপলাইন বন্ধ হয়ে গিয়েছিল। এই মামলার আইনি লড়াইয়ের দিকটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করে। গত 6 জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা 17 জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে। কিন্তু এখানেই আসে মূল টুইস্ট। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির এই চার্জশিটের উপর আদালতে নারাজি আবেদন দাখিল করেন। আইনের ভাষায় নারাজি মানে হলো বাদী মনে করছেন যে তদন্তটি সঠিক বা পূর্ণাঙ্গ হয়নি এবং গুরুত্বপূর্ণ কোনো আসামিকে হয়তো বাদ দেওয়া হয়েছে। বাদীর এই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য CIDর নির্দেশ দেয় এবং একটি নতুন প্রতিবেদন দাখিল করতে বলেন। আদালতের নির্দেশের পর CID তদন্তভার গ্রহণ করে। কিন্তু অবাক করার বিষয় হলো এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এরই মধ্যে টানা 6 বার পিছিয়েছে। দেশের এত বড় একটি হাই প্রোফাইল মামলা, যেখানে স্বয়ং রাষ্ট্র শোক পালন করেছে, সেখানে প্রতিবেদন নিয়ে কেন এত দেরি হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জন্ম দিয়েছিল। তবে এখন যেহেতু প্রধান আসামি ধরা পড়েছে, তাই আশা করা যাচ্ছে CIDর এই তদন্ত এবার একটি চূড়ান্ত এবং শক্ত রূপ পাবে। ফয়সাল এবং আলমগীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই ঘটনার পেছনের আরও বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত ধরা পড়া ফয়সালকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে? আন্তর্জাতিক আইনের ভাষায় এই প্রক্রিয়াটাকে বলা হয় এক্সট্রাডিশন বা অপরাধী প্রত্যার্পণ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি অত্যন্ত কার্যকর প্রত্যার্পণ চুক্তি আছে।
যেহেতু ফয়সাল বাংলাদেশের একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং তার মাথার উপর পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাই দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুতই বাংলাদেশের পুলিশের খাতে তাকে হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। দর্শক, সব মিলিয়ে বলা যায় আজকের এই গ্রেপ্তারের খবরটি দেশের বিচারহীনতার সংস্কৃতির গালে একটি বড় চপেটাঘাত হতে যাচ্ছে। যারা ভেবেছিল বড় অপরাধ করে সীমান্ত পার হয়ে অন্য দেশে গেলেই তাদের অপরাধ পরিষ্কার মাপ হয়ে যাবে, তারা এখন নিজেরাই ভয়ে আছে। ফয়সাল করিম মাসুদ হয়তো ভেবেছিল ভুয়া পরিচয়ে সে লুকিয়ে থাকতে পারবে, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। আজকের এই গ্রেপ্তার খবরের গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে, ফিরে যেতে হবে গত বছরের সেই কালো দিনটিতে। তারিখটা ছিল 12 ডিসেম্বর। রাজধানীর ব্যস্ত পল্টন এবং বিজয়নগর এলাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি একটি রিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ করেই এই ফয়সাল করিম মাসুদরা মোটরসাইকেল থেকে গুলিবর্ষণ করে হাদিকে শেষ করে দেয়। এই হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। তাকে প্রথমে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো দেশে তখন থমথমে অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় প্রতিবাদের ঝড় উঠতে থাকে। সবার একটাই দাবি ছিল, হাদির উপর এই হামলার পেছনের আসল কারিগরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামলার মূল নেতৃত্ব ছিলেন ফয়সাল করিম মাসুদ। হাদির অবস্থা যখন বেশ অবনতির দিকে যাচ্ছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার এক নজিরবিহীন পদক্ষেপ নেন। সরকারি উদ্যোগে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই খবর তো সবারই জানা। পরিস্থিতির ভয়াবহতা এবং জনরোষ বুঝতে পেরে পরবর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের সহায়তার জন্য সরাসরি 50 লাখ টাকার বিশাল পুরস্কার বা বাউন্টি ঘোষণা করে। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। যখন কোনো আসামিকে ধরার জন্য রাষ্ট্র এত বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করে, তখন বুঝতে হবে যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল এই ঘটনা। এই পুরস্কার ঘোষণার পর থেকেই ফয়সাল আন্ডারগ্রাউন্ডে বা আত্মগোপনে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আনাচে কানাচে চিরুনি অভিযান চালায়, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সে সীমান্ত গলে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু ওই যে প্রবাদে আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর বনগাঁ সীমান্তে ধরা পড়ার মধ্য দিয়ে তার এই পালাতক জীবনের অবসান ঘটল। দর্শক, আপনার কাছে একটি প্রশ্ন, ফয়সাল তো ধরা পড়ল, কিন্তু আপনার কি মনে হয় যে এই হামলার পেছনে শুধু ফয়সালই জড়িত, নাকি এর পেছনে আরও কোনো রাজনৈতিক মাস্টারমাইন্ড বা অদৃশ্য হাত লুকিয়ে আছে? ভারত কি আসলে ফয়সালকে এখন ফেরত দিবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।